১৬ বছর আগে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমার বরগুনাতেও যান, দেখবেন যে ওইখানে একটা টয়লেট ছিল। যে টয়লেটের চতুর্দিকে ছিল কলা গাছের পাতা দেয়া। ওই টয়লেটটা আজকে টাইলসে ব্যবহার করতেছে। এর কারণ এই দেশের মানুষ সহজভাবে ব্যাংক থেকে লোন নিয়ে নানাভাবে বিদেশে যে রেভিনিউ পাঠিয়েছে, সেই রেভিনিউ দিয়ে ওই টয়লেটকে টাইলস পর্যন্ত করা সম্ভব হয়েছে। সালের ২১শে আগস্টের গ্রেট হামলা দেখেন বাংলাদেশের রাজনীতিকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো সম্পূর্ণভাবে। সেই নেতৃত্বে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারপর না যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশ নিরাপদ থাকবে, সাধারণ মানুষ নিরাপদ থাকবে এবং জনগণও নিরাপদ থাকবে। এর ভিতরে একটা ধর্মীয় ব্যাপার, ধর্মীয় অনুভূতি ব্যাপকভাবে জড়িত। বাংলাদেশের মানুষ একটা বিশাল অংশ ভারতীয় জনগোষ্ঠীকে হিন্দু মনে করে তাদের পছন্দ করে না। এটা আপনার দীর্ঘদিনের পরীক্ষিত একটি বিষয়। আমাদের দেশে যখন খেলা হয়, পাকিস্তান ভারত খেলা হয়, ভারতীয় সমর্থকরা উত্তেজিত হয়, তারা উল্লাস করে কিন্তু পাকিস্তানের সমর্থকরা চুপ করে থাকে। অর্থাৎ তারা বলতে পারে না যে আমরা পাকিস্তানের সাপোর্ট করি। বাংলাদেশের মধ্যে এই যে একটা জিনিস তৈরি হয়েছে যে পাকিস্তানের সাপোর্ট করা যাবে না। খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে এটা একটা মানসিক দুর্বলতা। এই মানসিক দুর্বলতা থেকে আমরা আমাদের ওঠা উচিত। এটা আসলে আমরা যখন দলীয়ভাবে কাজটা করি, আপনি দেখবেন যে বিএনপি করে কিংবা জামাত ইসলামী করে কিংবা ইদানিং এই গণপরিষদ জাতীয় যে সংগঠনগুলো যারা আছে এরা যারা করে এরা কিন্তু মানসিকভাবে আপনার পাকিস্তানকে সমর্থন করে। চিন্তা চেতনায় পাকিস্তানকে সমর্থন করে। তারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না। তারা স্বাধীনতার শব্দটার সাথে মহান শব্দটা উচ্চারণ করতে পারে না। তারা করে কি ওই সমস্ত কিছু না বলে হঠাৎ করে দুর্নীতিতে চলে আসে। দুর্নীতি যারা করতেছে, কেউ কি রক্ষা পেয়েছে দুর্নীতি করে? বেনজির সাহেবের অনেক সম্পদ অবৈধভাবে সে আয় করেছে। সরকার কিন্তু তার কেস গ্রহণ করেছে, মামলা গ্রহণ করেছে। আসাদুজ্জামান সাহেবের অনেক সমস্যা বের হয়েছে। তার দুর্নীতির চিত্র বের হয়েছে। তারে কি সরকার ছেড়ে দিয়েছে? দুর্নীতি দমন কমিশন কিন্তু তার নামে কেস করেছে এবং তদন্তের জন্য বলেছে। অনেকে কথায়, কথায় বলতেছে বেনজির সাহেবকে কেন দেশ ছেড়ে যেতে দেওয়া হলো? আসলে কি একটি রাষ্ট্রের স্বাভাবিক প্রক্রিয়ায় একটা মানুষের যখন পরিপূর্ণভাবে কেস না হয় তখন যদি সে দেশ ছাড়ে তার ব্যাংকের থেকে টাকা বের করে ফেলে সে যদি চলে যায় এটা কি সরকারের আটকে রাখার বিষয়? ব্যক্তি মানুষের স্বাধীনতা কি নেই? ব্যক্তি মানুষের স্বাধীনতা আছে। শুধু আমরা টক শোতে এসে বিভিন্ন জায়গায় এসে সরকার বিরোধী কিছু কথা বলে যাই। একগালা কথা বলি। কিছু সত্য, কিছু মিথ্যে, কিছু আংশিক আপনার সত্য, কিছু বানানো কথা, কিছু গুজব কথা, এসব কিছু মিলায়ে আমরা কথাগুলো বলি। এই কথাগুলো বলে সরকারকে বিব্রত একটা জায়গায় ফেলার চেষ্টা করি। আমাদের টপিকস এর বাহিরে আমরা চলে যাই। আসলে দেখেন প্রাণোদনা যে দিতে হবে, এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু আপনার এই সরকারের একটি উদ্যোগ এবং সরকার নিজ থেকে করেছে। আমার একটা ভাই প্রশ্ন করেছে যে, "প্রাণোদনা কি আমরা চেয়েছি?" আসলে তো প্রাণোদনা চায়নি। প্রণোদনা দিয়েছে। করোনাকালীন সময় যে সরকার প্রতিটা সেক্টরে প্রণোদনা দিয়েছে, এটা কিন্তু সরকারের একটা উদ্যোগ। কারণ রাষ্ট্র তখন ওরকম একটি পরিস্থিতি ছিল, বিশ্ব ওরকম একটা পরিস্থিতি ছিল। ওই সময় যারা আপনারা এই সরকারকে দলকে পছন্দ করেন, তারা কি বলেছিলেন? পাকিস্তান যখন অর্থনৈতিক ধস নেমেছিল, বলেছিল বাংলাদেশ হয়তোবা আগামীকালই অর্থনৈতিক ধস নেমে যাবে। এরকম একটা ব্যাপার ছিল। শ্রীলঙ্কার অবস্থা যখন খারাপ হয়ে গেল তখন আপনারা ব্যাপক গুজব ছড়িয়ে দিলেন। বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন টক শোতে যেকোনো মুহূর্তে বাংলাদেশ একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত। কিন্তু বাংলাদেশ দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়নি। বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ। এই বাংলাদেশ এত সহজে দেউলিয়া হবে না। কারণ আজকের যে টপিকসটা, এই টপিকস এর সাথে বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত ছিল কিন্তু আমরা টপিকসটার ভিতরে থাকতে পারলাম না। এটাই আমাদের একটা বড় সমস্যা। আজকের যে টপিকস, এই টপিকস এর সাথে ১,৬০,০০,০০০ মানুষের রেভিনিউ বিদেশ থেকে আসে বাংলাদেশে। বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে। আজ থেকে ২৫ বছর আগে, আপনি ১৬ বছর আগে বাংলাদেশের প্রেক্ষাপটে যান। ১৬ বছর আগে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমার বরগুনাতেও যান, দেখবেন যে ওইখানে একটা টয়লেট ছিল। যে টয়লেটের চতুর্দিকে ছিল কলা গাছের পাতা দেয়া। ওই টয়লেটটা আজকে টাইলস এর ব্যবহার করতেছে। এর কারণ এই দেশের মানুষ সহজভাবে ব্যাংক থেকে লোন নিয়ে নানাভাবে বিদেশে যে রেভিনিউ পাঠিয়েছে, সেই রেভিনিউ দিয়ে ওই টয়লেটকে টাইলস পর্যন্ত করা সম্ভব হয়েছে। এইগুলা আপনাদের চোখে কখনো পড়বে না। এই ১৬ বছরের পরিবর্তন, বাংলাদেশের পরিবর্তন, মানুষের পরিবর্তন, মানুষের খাদ্য অভ্যাস থেকে শুরু করে সমগ্র অভ্যাস চেঞ্জ হয়ে গেছে।
হ্যাঁ, এখানে কিছু দুর্নীতি হচ্ছে, আমি অস্বীকার করব না। দুর্নীতি করে কিন্তু রক্ষা পাচ্ছে না। কে রক্ষা পেয়েছে বলেন যে দুর্নীতি করে? আমাদের দলীয় লোকজন যারা জেল খেটে আসলে বছরের পর বছর, মাসের পর মাস। এগুলো আপনাদের চোখে লাগেনি। তো আপনি তারা শুধু দুর্নীতি দেখবেন, শুধু অপব্যবহার দেখবেন। আপনারা দেখবেন না মেট্রো রেল, আপনারা দেখবেন না পদ্মা সেতু, আপনারা দেখবেন না রূপপুর, আপনারা দেখবেন শুধু দুর্নীতি। এটা আসলে একটা মানসিক পরিবর্তন হওয়া দরকার। আমার মনে হয় যেটা। আর মাল্টিপল চ্যানেলের মাধ্যমে সরকার রেভিনিউ আসলেই যে এখান থেকে দুর্নীতি হবে তা না কিন্তু। একটা সেক্টর যদি স্বয়ংসম্পূর্ণভাবে বিদেশ থেকে টাকা আসে, সেই টাকা দেশের মানুষই কিন্তু মানুষই ব্যবহার করবে, রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহার করবে। দুর্নীতির প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দুর্নীতি কয়জনকে আপনি চোখ দিবেন? মানুষ যদি নৈতিকভাবে একটা পরিবর্তন না আসে মানুষের, এটা কিন্তু একটু কঠিন একটা বিষয়। আপনি দেখেন ৩.৫ থেকে ৪০০ পদ আছে। যে পদগুলো কোন দলীয় লোকজন থাকবে না। ওই প্রশাসন থেকে, অধিদপ্তর থেকে নানাভাবে উঠে ওই প্রতিষ্ঠানের চিফ হইতে হবে। তা সেই লোকটাকে সবাই যে সেই লোকটা যে বিএনপি করে তা না কিন্তু। ওই লোকদের মধ্যে সবাই যে আপনার জামাতের লোক তা না কিন্তু। এখানে বিচ্ছিন্ন লোক, সমগ্র দেশের লোক, সমগ্র দেশের সবাই মিলে প্রশাসনটা চালাচ্ছে। ওইখান থেকে কেউ বেনজির হচ্ছে, কেউ আসাদুজ্জামান হচ্ছে, কেউ এক্স হচ্ছে, কেউ জ্যাক্স হচ্ছে, কেউ মতিউর রহমান হচ্ছে। কিন্তু তাদের বিচার হচ্ছে। রাষ্ট্র বিচার করতেছে কিনা এটা হলো একটা বড় বিষয়। আরেকটা কথা বলতেছেন যে বিএনপির লোকজনদের দমন করা হয়, এই করা হয়, তাদের ক্ষেত্রে বিচারটা বেশি হয়। এটা ভুল, সম্পূর্ণ ভুল। তাইলে প্রেক্ষাপটটাও দেখতে হবে আপনার। বাংলাদেশ আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাহিরে ছিল। ২১ বছরে ৪৯,০০০ লোক পঙ্গু হয়েছে। ৩৫০ র উপরে লোক ইনজুরড হয়েছে। ২১ এ আপনার ২৪ এ ২০০৪ এর ২১ আগস্টের গ্রেনেড হামলা দেখেন বাংলাদেশের রাজনীতিকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো সম্পূর্ণভাবে। সহ অবস্থান রাজনীতিটাকে সম্পূর্ণভাবে ২ টা তারিখে বিচ্ছিন্ন করা হয়েছে। একটা হলো ১৫ই আগস্ট ১৯৭৫। না, আমি বিষয়টার মধ্যে আসি, প্রশ্নটার মধ্যে আসতেছি। একটা হলো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, আরেকটা হলো ২০০৪ সালের আপনার ২১শে আগস্ট। রাজনীতিকে বিচ্ছিন্ন করে টুকরো করে ফেলা হলো। কিন্তু তারপরও গণপন্থী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চেয়েছিল যে এই রাজনীতিটা পুনরায় একভাবে করা যায় কিনা। যখন কোকো মারা গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে দেখতে গেলেন, দেখতে দেওয়া হলো না। রাজনীতিটা আরো কলুষিত করা হলো। ঠেলে ফেলে দেওয়া হলো রাজনীতিকে। যাতে মানুষ কোন রকম সহ অবস্থান করতে না পারে। সেই সহ অবস্থানের পক্ষে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই ছোটখাটো দল বা যারা আছে এরা কি কখনো বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থানের প্রয়োজন আছে? সহ অবস্থানের কথা কেউ বলেনি। বাংলাদেশ আওয়ামী লীগই বলেছে। বারে, বারে বলেছে। কিন্তু কাজ হয়নি। যাই হোক ওদিকে আমি না যাই। আমাদের এ রেমিটেন্স এর ৩% যেই বিষয়টা বাদ দেয়া হয়েছে এটার ভিতরে একটা বিষয় ছিল মনির ভাই সেটা বোধহয় আপনি খেয়াল করেন স্মার্ট একটা কার্ড। স্মার্ট কার্ডটা যদি বৈদেশিক ভাইদের দেওয়া হয় তাহলে এই অংশটা না নিলেও পারে এবং আইএফএম তাই বলেছিল। কিন্তু পরিপূর্ণ বিষয়টা হয়তো সকলের জানা নাই বা তথ্যটা তাদের কাছে নাই। আর আমাদের এক ভাই প্রশ্ন করেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশ বিক্রি করে ফেলার মাপবে বা কিভাবে দেশ কি মাননীয় প্রধানমন্ত্রী দেশ তো শেখ হাসিনা বিক্রি করবে? আমার মহান মুক্তিযুদ্ধের উপরে গঠিত এই বাংলাদেশ। আমি বিতর্কে যাব না ৩০ লক্ষ শহীদ না ২০ লক্ষ শহীদ না কত। আমি চিন্তা করব একজন শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। সেই নেতৃত্বে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারপর না যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশ নিরাপদ থাকবে, সাধারণ মানুষ নিরাপদ থাকবে এবং জনগণও নিরাপদ থাকবে।